আসসালামু আলাইকুম। সকলকে জানাই শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটি হলো একটি মামলা প্রথম থেকে শেষ পর্যন্ত ট্রায়াল ফেস করে আসামিকে বিজ্ঞ আদালত হতে বেকসুর খালাস করিয়ে আপনাদের সামনে বিস্তারিত উপস্থাপন করার জন্য। মামলার যে বিষয়টা সেটা একটু বলি। 1860 সালের দণ্ডবিধির 380, 385, 506, 114 সহ অন্য অন্য সেকশন নিয়ে মামলাটা বাদীপক্ষ থানায় এজাহার করলে এই আসামি ধৃত হয়ে যখন বিজ্ঞ আদালতে প্রেরণ করেন তখন আমি তাকে জামিন করিয়ে দিয়েছিলাম এবং মামলাটা বিস্তারিত দেখে আমি ক্লায়েন্টকে আশ্বস্ত করেছিলাম যে এই মামলাটা ট্রায়ালে আসলে আমি ট্রায়াল ফেস করে আশা করি ইনশাল্লাহ খালাস করে দিতে সক্ষম হব। সেই 20 সাল থেকে অদ্য 25 সাল এই পর্যন্ত আসামি আমার প্রতি আস্থা রেখে, একমাত্র আসামি এই মামলার, আমার প্রতি আস্থা রেখে যথারীতি হাজিরা দিয়ে আজকে খালাস প্রাপ্ত করাতে আমিও সক্ষম হয়েছি এবং বিজ্ঞ আদালতও সঠিকভাবে মামলার বিস্তারিত বুঝতে পেরে তাকে খালাস প্রদান করেছেন। সেই ক্ষেত্রে মামলার বিস্তারিত এমন ছিল যে আসামি পক্ষের কাছে বাদীপক্ষ একটা ছাগল লালন পালনের জন্য দিয়েছিলেন। সেই ছাগলটা 6 মাস পরে এসে বাদীপক্ষ ফেরত নিয়ে গেলে আমার এই আসামি বলে যে আমার যে খরচ হয়েছে সেটা আমাকে দিয়ে দেন। তখন সে রাগান্বিত হয়ে আসামির বিরুদ্ধে এই মামলাটা আমি বাদী হয়ে আনয়ন করলে যখন লার্নেট কোর্টে দীর্ঘদিন সাক্ষী না আসে তখন লার্নেট কোর্টে আমি একটা আবেদন করেছিলাম। করলে লার্নেট কোর্ট বাদী এবং তদন্তকারী কর্মকর্তার নিকট আদেশসহ প্রেরণ করলে একটা ধার্য তারিখ দিয়ে দেন। সেই তারিখে না আসলে মামলাটা খারিজ হবে বলেও তার অর্ডারে উল্লেখ করে আদেশসহ পাঠিয়ে দিয়েছিলেন। সেই হিসাবে বাদীপক্ষ লার্নেট কোর্টে যথারীতি হাজির হয়ে মাত্র একজন সাক্ষী বাদী নিজেই সাক্ষ্য প্রদানের জন্য লার্নেট কোর্টে একটু রাগান্বিত হয়ে বলেছিলেন আমি একটা সাক্ষী এই মামলা নেব না, যদি আপনি সম্পূর্ণ সাক্ষী নেক্সট ডেটে আনতে পারেন তাহলে আমি সাক্ষী নেব, আর তা নাহলে মামলাটা আমি খারিজ করে দেব বা আসামিকে বেকসুর খালাস প্রদান করব। সেই ক্ষেত্রে গত ধার্য তারিখে বাদী, মামলার তদন্তকারী কর্মকর্তা এবং অন্যান্য সাক্ষী সকলেই সাক্ষ্য প্রদানের জন্য হাজিরা প্রদান করলে লার্নেট কোর্ট সাক্ষ্য নিয়েছিলেন এবং জেরায় যখন আমি PW3-কে জেরা করেছিলাম তখন তিনি বলেন যে আমি বাদীকেও চিনি না, ইভেন আসামিকেও চিনি না এবং তদন্তকারী কর্মকর্তা 161 যে সেকশনটা আছে সেই সেকশন অনুযায়ী যে জবানবন্দি গ্রহণ করেন সাক্ষীদের, সেটা তদন্তকারী কর্মকর্তা বাদীর নিকট বা বাদী পক্ষের সাক্ষীগণের কাছে কখনোই নোটিশ করেননি বা ঘটনাস্থলে যে জবানবন্দি গ্রহণ করেননি বলে প্রত্যেকটা সাক্ষী তার জবানবন্দিতে উল্লেখ করেন এবং সে মর্মে আমি আইওকেও প্রশ্ন করলে বা জেরা করলে তদন্তকারী কর্মকর্তা কত তারিখে ঘটনাস্থলে যায়, কিভাবে জবানবন্দি নিয়েছিলেন, কোথায় নিয়েছিলেন, কয়টার সময় নিয়েছিলেন, A to Z কিছুই বলতে পারেননি। সেই ক্ষেত্রে লার্নেট কোর্ট বাদীর বিরুদ্ধে উল্টা পদক্ষেপ বা মামলা গ্রহণের জন্য আদেশ দিয়েছেন এবং আইওকে শোকজ করেছেন যে তিনি মিথ্যা মামলায় মিথ্যা চার্জশিট কেন দিয়েছেন। যেহেতু করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন সাক্ষী আসেনি, লার্নেট কোর্টে আমি সাক্ষীর জেরা করার পরে আর্গুমেন্টে তুলে ধরলে লার্নেট কোর্টকে আমি বোঝাতে সক্ষম হলে লার্নেট কোর্ট আজকে আমার এই আসামিকে বেকসুর খালাস প্রদান করেছেন, যেটা ন্যায়সঙ্গত ছিল, আইনসঙ্গত ছিল, যে কারণে লার্নেট কোর্ট আমার ভাষ্যমতে বুঝতে পেরে এই আসামিকে বেকসুর খালাস প্রদান করেছেন। সেই ক্ষেত্রে মিথ্যা মামলা লার্নেট কোর্টে আনয়ন করলে বাদীকেও শাস্তি পেতে হবে। এ থেকে আপনারা সাবধান থাকবেন যাতে কোনোভাবে মানুষকে হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা মামলা লার্নেট কোর্টে করবেন না। যতই দ্বিধাদ্বন্দ্ব থাকুক সত্যটাকে সত্য হিসাবে উপস্থাপন করবেন, তাহলে রিলিফ পাবেন। সেই ক্ষেত্রে আমি আলহামদুলিল্লাহ 2020 সাল থেকে 25 সাল পর্যন্ত মামলাটা পরিচালনা করেছি। আমি সম্পূর্ণ মামলাটা A to Z বিস্তারিত আর্গুমেন্টে উপস্থাপন করলে লার্নেট কোর্ট সেভাবেই বুঝেছেন এবং আমি বোঝাতে সক্ষম হলে লার্নেট কোর্ট আজকে আমাকে বেকসুর খালাস দিয়েছেন। মিথ্যা মামলায় আসামিপক্ষ ন্যায় বিচার পেয়েছেন, যে কারণে আপনাদের সঙ্গে উপস্থাপন করলাম। সকলে ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। আমার এই মামলাটা মিথ্যা মামলা, অনেকদিন পরে 20 সাল থেকে আপনার 25 সাল থেকে অনেক দিন মামলাটা চলছে। আমি সাক্ষী না আসার কারণে
এই মামলাটা খুব ঘুরছে বুঝলেন। তারপরে এবার আমার খুব আস্থা ছিল, বিশ্বাস ছিল আজকে এই মামলা আমি খারিজ পেয়েছি, খালাস পেয়েছি বুঝলেন, তাতে আমি খুব খুশি।